সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অমিতোষ মল্লিক, সহকারী শিক্ষক, নিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল। আজ আমি তোমাদের সামনে যে পাঠ্য উপস্থাপন করতে যাচ্ছি, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 9, আর পাঠ শিরোনাম বাংলাদেশের কৃষি ও বন। তাহলে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি? বাংলাদেশের কৃষি ও বন। আমরা বাংলাদেশের কৃষি ও বন নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে তোমরা দেরি না করে তোমরা তোমাদের পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে আমার সামনে এসে বসে পড়ো এবং অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। ছবিগুলো একটু মনোযোগ সহকারে দেখো। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটু মনোযোগ সহকারে দেখো। দেখেছো? দেখেছো? তাহলে এখানে কি দেখা যাচ্ছে? কিসের ছবি দেখা যাচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ধান, পাট এবং চা। তার আগে আমি একটু বলে নেই, বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ হলো ধান, পাট এবং চা, যা দেশের সব অঞ্চলেই জন্মে। পাট ও চা অর্থকরী ফসল, এগুলো বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রাও অর্জিত করে থাকি। এছাড়া আমাদের দেশে গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি ও মশলা উৎপাদিত হয়। তাহলে আমরা এই চিত্রে এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ধান, পাট এবং চা। তাহলে তোমরা দেখে নিয়েছ। আচ্ছা, পরে একটু লক্ষ্য করো। বলো তো বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ কোনগুলো? বাংলাদেশের যে প্রধান যে কৃষি সম্পদ রয়েছে এগুলো কি কি? দেখো, ধান, পাট এবং চা। আমি কয়েকবারই বলেছি। তাহলে ধান, পাট এবং চা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ। ছবিতে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কে? তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, এটা হচ্ছে ধান। আর ধান বাংলাদেশের সব অঞ্চলে জন্মে থাকে। আমাদের দেশের সব অঞ্চলে, বাংলাদেশের সব অঞ্চলে ধান জন্মে থাকে। আচ্ছা, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখন কৃষকরা কি করছে? এটা হচ্ছে কি? পাট। আর কৃষকরা এখন পাট কাটার উৎসবে মেতে উঠেছে। এখন কি পাটের সময়, তাই তো? তাহলে এগুলো হচ্ছে পাট। আর পাট কি? পাট কোন ধরনের ফসল? পাট হচ্ছে একটা অর্থকরী ফসল। আচ্ছা, অর্থকরী ফসলটা কি? যা বিক্রি করে আমরা কি অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, বা যা বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করে থাকি, তাই হচ্ছে অর্থকরী ফসল। পরের চিত্রটি দেখো, এটা কিসের? এগুলো কিসের ছবি বলে তোমাদের মনে হচ্ছে? একটু লক্ষ্য করো। এটা হচ্ছে চা গাছ। আর চা গাছ কোন ধরনের ফসল? এটাও অর্থকরী ফসল, যা আমরা নিজেদের দেশের চাহিদা মিটিয়েও আমরা বিদেশে রপ্তানি করে থাকি। দেখো, একটু লক্ষ্য করো, যা আমরা নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করে থাকি। তারপরে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? পাট, চা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাহলে একটু চিত্রটি একটু ভালো করে দেখো। পাট, চা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাহলে আমরা এই যে পাট এবং চা, যা আমাদের দেশের চাহিদা মিটিয়েও আমরা বিদেশে রপ্তানি করে কি, এগুলো কি দেখা যাচ্ছে? টাকা, ডলার, তাই তো? যে আমরা নিজেদের চাহিদা মিটিয়েও আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। আর এগুলো কিসের ছবি? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে গম। আর এগুলো কি? এটা হচ্ছে সরিষা, যা আমাদের আশেপাশে যে জমিগুলো আছে আমরা এগুলো চাষ করে থাকি।
তাহলে এটা হচ্ছে সরিষা। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ধরনের ডাল। আর এগুলো কি? শাকসবজি। এগুলো কি দেখা যাচ্ছে? এগুলো হচ্ছে শাকসবজি। তাহলে এছাড়া আমাদের দেশে গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি ও মশলা উৎপাদিত হয়। আমরা যে চিত্রগুলো দেখলাম, এগুলো আমাদের দেশে গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি আমরা উৎপাদন করে থাকি। এটা কিসের? এটা হচ্ছে মশলা, আমি যেটা বললাম। তাহলে বিভিন্ন ধরনের মশলা, তাহলে এগুলো আমরা উৎপাদন করে থাকি। আচ্ছা, তোমাদের জন্য আমি একক কাজ রেখেছি, একটু মনোযোগ সহকারে দেখো। এখন পর্যন্ত যে আলোচনা করলাম, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের প্রধান কৃষি সম্পদের নাম লিখো, তাহলে তোমরা পারবে না? অবশ্যই পারবে। বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ কোন কোনগুলো বলেছি, তোমরা একটু লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে। বাংলাদেশের প্রধান কৃষিজ সম্পদের নাম লিখো। নিশ্চয়ই তোমরা নামগুলো লিখে নিয়েছো, আমরা একটু দেখে নেই। তাহলে বাংলাদেশের কৃষি সম্পদ কোন কোনগুলো বলেছি, তোমাদের খাতার সঙ্গে একটু মিলিয়ে নাও। ধান, পাট এবং চা। আর কি বলেছি আমরা? আর কি কি বলেছি? গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি এবং মশলা। তাহলে আমি যেগুলো বললাম তোমাদের সঙ্গে মেলেনি, অবশ্যই তোমাদের খাতার সঙ্গে মিলে গেছে আশা করি। পরবর্তীতে দেখো, তোমাদেরকে আমি এখন মূল্যায়ন করব। মুখে মুখে তোমরা, আমি যদি শুনতে পারবো না এখন, তারপরেও নিশ্চয়ই তোমরা পারবে। একটু দেখো, 1 নম্বর প্রশ্ন দেখো, অর্থকরী ফসল কোনগুলো? অর্থকরী ফসল কোনগুলো? 2 নম্বর দেখো, কয়েক ধরনের ডালের নাম লিখো। কি বললাম? অর্থকরী ফসল কোনগুলো? 2 নম্বর, কয়েক ধরনের ডালের নাম লিখো। 3 নম্বরে কি বলেছি প্রশ্ন, আমরা কিভাবে বৈদেশিক মুদ্রা আয় করতে পারি? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে, আমি জানি। তাহলে অর্থকরী ফসল কোনগুলো বলেছি একটু বলো। হ্যাঁ, আমরা বলেছি পাট এবং চা, এই দুটি হচ্ছে আমাদের অর্থকরী ফসল। আর কয়েক ধরনের ডালের নাম বলো। ডালের নামগুলো বলতে পারবে? হ্যাঁ, কি কি বলেছিলাম, দেখেছিলাম আমি? মুসুরের ডাল দেখেছিলাম, মুগের ডাল দেখেছিলাম, তাই তো? আচ্ছা, তারপরে আমরা কিভাবে বৈদেশিক মুদ্রা আয় করতে পারি? আমরা কি কি বলেছিলাম? বৈদেশিক মুদ্রা আয় করা যায় কিভাবে? আমাদের যে চা, পাট, এগুলো কি বিদেশে রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা আয় করে থাকি। আচ্ছা, পরে দেখো, এখন আমরা আমাদের যে বাংলাদেশে ছবিগুলোকে মনোযোগ সহকারে দেখো, যে বনগুলো আছে, যে বনভূমি আছে, সেই বনভূমি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে ছবিতে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি? পাহাড়ি বনভূমি। তারপরে এটা কি? মধুপুর, ভাওয়াল এবং বরেন্দ্র বনভূমি বনাঞ্চল। আর এটা কি? আমাদের সুন্দরবন। আচ্ছা, তাহলে বাংলাদেশের খুব বেশি বনজ সম্পদ নেই, তাই আমাদের যা আছে তা আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে। তাহলে আমি কি বললাম? যে বাংলাদেশের খুব বেশি বনজ সম্পদ নেই, তাই আমাদের যা আছে তা আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। আমাদের কি করতে হবে? এখন কিন্তু গাছ লাগানোর সময়, অবশ্যই তোমরা গাছ লাগাবে। বাংলাদেশের মূলত 3 ধরনের এলাকায় বনভূমি আছে। এই 3 জায়গার এলাকায় আমরা বনভূমি আছে, আমরা একটু দেখে নিই। প্রথমত এলাকাটি হলো পাহাড়ি বনভূমি। পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। পাহাড়ি বনে হাতি, বানর ও বন্য শুয়োর আছে। দ্বিতীয়ত এলাকাটি হলো শালবন। শালবন দেশের মধুপুর, ভাওয়াল এবং বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। শাল কাঠ, ঘর ও বৈদ্যুতিক তারের
খুঁটি হিসেবে ব্যবহৃত হয়। শাল ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ আছে। আর তৃতীয়ত দেখি, তৃতীয় এলাকাটি হলো সুন্দরবন। সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণে অবস্থিত। এখানে সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি জন্মে। সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারও বাস করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো এখন একটু ছবির মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করবো। তাহলে একটু লক্ষ্য করো, বাংলাদেশের কয় ধরনের বনের কথা আমি বলেছি? বাংলাদেশের তিন ধরনের বনের কথা আমি বলেছি। তাহলে এগুলো কি কি প্রকারভেদগুলো দেখে নিই। পাহাড়ি বনভূমি, আচ্ছা পাহাড়ি বনভূমি। দ্বিতীয়ত মধুপুর, ভাওয়াল এবং বরেন্দ্র বনভূমি বনাঞ্চল। আর তৃতীয়ত সুন্দরবন। তাহলে পাহাড়ি বনভূমি, আচ্ছা পাহাড়ি বনভূমি পাহাড়ি এলাকা, তাই তো? অনেকে তোমরা পাহাড় দেখেছো, উঁচু এলাকা, উঁচু এবং কি ঢালু এলাকা। আচ্ছা, তাহলে পাহাড়ি বনভূমি এলাকায় কি কি জন্মে? দেখো চিত্রগুলো, দেখো চিত্রগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। বাঁশ, হাতি, বন্য শুয়োর, বানর এবং বেত, এগুলো কোথায় জন্মে? পাহাড়ি বনভূমিতে জন্মে। আচ্ছা, দ্বিতীয়ত দেখো শালবন। শালবন মধুপুর, ভাওয়াল এবং বরেন্দ্রভূমির বনাঞ্চল। শালবন হলো মধুপুর, ভাওয়াল এবং বরেন্দ্রভূমির বনাঞ্চল। আচ্ছা, এখানে প্রচুর পরিমাণে শাল গাছ জন্মে। এই শাল গাছ আমাদের যে বৈদ্যুতিক খুঁটি হিসেবে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আসবাবপত্র তো তৈরি করা যায় এবং খুব মজবুত বটে। পরেরটা দেখি, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সুন্দরবন। সুন্দরবন হলো এই এলাকাটি হচ্ছে সুন্দরবন খুলনা বিভাগের কোথায় অবস্থিত? এটা হচ্ছে খুলনা বিভাগে অবস্থিত। এবং এখানে সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি জন্মে। এখানে কি পাওয়া যায়? এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, হরিণ রয়েছে, কুমির রয়েছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের সুন্দরবন। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি এত সময় যে আলোচনা করলাম, এখন তোমাদের জন্য আমি একক কাজ রেখেছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। একক কাজ হলো পাহাড়ি বনভূমির একটি করে প্রাণী ও একটি করে গাছের নাম লেখো। তোমরা দ্রুত লিখে ফেলো। মধুপুর, ভাওয়াল এবং বরেন্দ্রভূমি বনাঞ্চলের একটি প্রাণী ও একটি বাঘের নাম লিখো। একটি গাছের নাম লিখো। আর সুন্দরবনের একটি পশুর ও একটি গাছের নাম লিখো। তাহলে তোমরা দ্রুত লিখে ফেলো। এখন এই সবগুলো আমি আলোচনা করেছি এবং অবশ্যই কোন মনোযোগ সহকারে শুনেছো এবং এখান থেকে উত্তর করতে পারবে আমি জানি। তাহলে দ্রুত লিখে ফেলো। এক নম্বর হচ্ছে পাহাড়ি বনভূমির একটি করে প্রাণী ও একটি করে গাছের নাম লিখো। দ্বিতীয়ত মধুপুর, ভাওয়াল এবং বরেন্দ্রভূমির বনাঞ্চলের একটি করে প্রাণী ও একটি করে গাছের নাম লিখো। এবং তৃতীয়ত সুন্দরবনের একটি পশুর ও একটি গাছের নাম লিখো। নিশ্চয় তোমরা লিখে নিয়েছো এবং আমি জানি। তাহলে পাহাড়ি বনভূমির একটি প্রাণী ও একটি গাছের নাম তোমরা লিখে নিয়েছো, সবগুলো তোমরা পেরেছো আমি জানি। আমি পরবর্তী পাঠে চলে যাচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখন পর্যন্ত যে আলোচনা আমি করলাম, এখন তোমাদের একটু পাঠ্য বইয়ের সঙ্গে একটু সংযোগ স্থাপন করবো। তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়ে পাঠ্য বইয়ের 56 পৃষ্ঠা খুলে এখান থেকে মনোযোগ সহকারে পড়ো এবং আমি এখান থেকে তোমাদের আলোচনা করেছি এবং এখান থেকে তোমরা পড়লে আরো বিস্তারিত এখান থেকে তোমরা জানতে পারবে। দেখো, তাহলে 56 পৃষ্ঠা খুলে এখান থেকে তোমরা মনোযোগ সহকারে একটু পড়ে নিও এবং এখান থেকে আরো বিস্তারিত তোমরা এখান থেকে জানতে পারবে। আচ্ছা, বাড়ির কাজ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী,
যখন প্রতিষ্ঠান খুলবে, স্কুল খুলবে, তখন অবশ্যই এই বাড়ির কাজগুলো, যে বাড়ির কাজ আমি দিয়েছি, বাড়ির কাজগুলো অবশ্যই তোমার যিনি শ্রেণী শিক্ষক আছেন অবশ্যই ওনাকে দেখাবে, এবং বাড়িতে পিতামাতা আছেন এবং অভিভাবক এবং বড় ভাই বোন যদি থাকে সেক্ষেত্রে ওনাদেরকেও অবশ্যই দেখাবে। তার বাড়ির কাজগুলো লিখে নাও। বাংলাদেশের কৃষি সম্পদ সম্পর্কে 5টি বাক্য লিখো। তাহলে আমি কি বললাম? বাংলাদেশের কৃষি সম্পদ সম্পর্কে 5টি বাক্য লিখো এবং সুন্দরবনে কি কি দেখতে পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করে নিয়ে আসবে। তাহলে আমি কি বললাম? বাংলাদেশের কৃষি সম্পদ সম্পর্কে 5টি বাক্য লিখে আনতে হবে এবং আর কি করতে হবে? সুন্দরবনে কি কি দেখতে পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করে আনবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। এত সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই তোমরা বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়ি থেকে অনেক পড়াশোনা করবে এবং আমাদের যে অনলাইন কার্যক্রমের ক্লাসগুলো পরিচালনা বিভিন্ন শিক্ষকরা করছেন সেগুলো অবশ্যই তোমরা দেখবে এবং তোমাদেরকে অনুসরণ করবে। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের নড়াইল প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল।